পূর্বের যে ক্লাস তার পরবর্তী ক্লাসে তোমাদের আজকে আমি কোয়ান্টিফিকেশন থিওরি করাবো। কি করাবো? কোয়ান্টিফিকেশন থিওরি। কোয়ান্টিফিকেশন থিওরি আজকে তোমাদের আমি কোয়ান্টিফিকেশন থিওরি বলবো। তো কোয়ান্টিফিকেশন থিওরি বলার আগে কয়েকটি কথা বলি। এই কোয়ান্টিফিকেশন থিওরি, যেটা প্রেডিকেট লজিকও বলা যায়, তো এটির সূচনা করেছেন একজন জার্মান যুক্তিবিজ্ঞানী, আমরা জানি তার নাম হচ্ছে ফ্রেগ। তো ফ্রেগের যে নব্য যুক্তিবিজ্ঞানের যে ধারা, তিনি আরও সেটাকে স্পেসিফিকভাবে এগিয়ে নিয়ে গেছেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে কোয়ান্টিফিকেশন থিওরি করব। কোয়ান্টিফিকেশন থিওরি করার আগে আমরা আগের যে যুক্তি, সেখানে আমরা দেখেছি যে কীভাবে যুক্তির বৈধতা অবৈধতা প্রমাণ বা নির্ণয় করা গিয়েছে। তার মধ্যে আমরা পূর্বেই দেখে এসেছি যে বিভিন্ন যৌগিক যে যুক্তিগুলো রয়েছে, সেই যুক্তিগুলোকে 90 রুলসের মাধ্যমে বৈধতা বিচার করা হয়েছে। তো যুক্তির বৈধতা বিচার করতে গিয়ে আমরা দেখেছি সেখানে কতগুলি যৌগিক বচন দ্বারা যে যুক্তিগুলো গঠন হয়েছিল, তাদের জায়গায় সেই যৌগিক বচনগুলি যে অঙ্গবাক্যগুলো নিয়ে গঠিত হয়েছিল, অর্থাৎ সরল বাক্য বা বচন, সেই বচনগুলির জন্য আমরা একটা গ্রাহক নির্দেশ করেছিলাম এবং তার দ্বারা প্রতিকায়িত করেছিলাম, দিয়ে আমরা পেয়েছিলাম বচনাকার। তারপর সেইগুলোকে আমরা বিভিন্নভাবে পদ্ধতি অনুসরণ করে বৈধতা অবৈধতা নির্ণয় করেছি। তো সেই ক্ষেত্রে সেইগুলো ছিল যৌগিক বচন এবং যৌগিক বচনগুলো গঠিত হয়েছিল সরল বচন। কিন্তু আমরা দেখেছি যে প্রাচীন যে যুক্তিবিদ্যা বা সাবেকি যে যুক্তিবিদ্যা বা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, সেখানে যে যুক্তি, যেমন আমরা দেখেছি সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় মানুষ, অতএব সক্রেটিস হয় মরণশীল। এই যে যুক্তি, এই যুক্তির বৈধতা আমরা ওইখানে অন্যরকম করেছিলাম। যে কীভাবে না, ভিন চিত্রের মাধ্যমে করেছিলাম বা নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে এই যুক্তিকে সাজিয়েছিলাম। তো কোয়ান্টিফিকেশন থিওরিতে এসে আমরা দেখব যে এই যুক্তিটাকে আর এই যে 90 রুলস অ্যাপ্লাই করলাম, যৌগিক বচনগুলির যাকে প্রতিকায়িত করে, ঠিক সেই পদ্ধতিটাকে পুরোপুরি অ্যাপ্লাই করা যাচ্ছে না। যেমন যদি বলি যে অল হিউম্যানস আর মর্টাল, ওকে, সক্রেটিস is human, therefore Socrates is mortal. ওকে, তো এই যুক্তিটাকে আমরা যদি মনে করি যে যেমন আগের বচনগুলো যে গোটা গোটা বাক্যের জন্য আমরা একটা প্রতীক ব্যবহার করেছিলাম, যেগুলোকে আমরা বলেছিলাম বচন গ্রাহক, সেইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিরকম দাঁড়ায়? তাহলে আমাকে বলতে হবে যে এই অল হিউম্যান আর মর্টাল, এই গোটাটার জন্য আমি যদি মনে করি যে এইচ ধরলাম, সাপোজ সক্রেটিস ইজ হিউম্যান, এটা আরেকটা বাক্য, তাহলে সেখানে আমরা দেখা গেল যে এস ধরলাম। অতএব কি, যে সক্রেটিস ইজ মর্টাল, এটার জন্য আমি যদি আলাদা আরেকটি বাক্য ধরি যে এম, তাহলে এটা আমার এম। তাহলে এস এইচ হয়েছে, এস হয়েছে, এম হয়েছে, তিনটে আলাদা আমরা যদি বচনকে যৌগিক বচনের মতো প্রতিকায়িত করতে চাই, তাহলে এরকম একটা আকার আছে। দেখা যাচ্ছে এই যুক্তিটাকে যদি আমি দেখতে পাচ্ছি, তাহলে এই যুক্তিটাকে আমাদের অবৈধতা খুব সহজভাবেই দেখানো যায় যে এটা এফ হলে বাকি দুটো, কারণ আমরা জানি যে একটি যুক্তির সিদ্ধান্ত মিথ্যা আর আশ্রয় বাক্য দুটি সত্য প্রমাণিত করতে হলে যুক্তিটি অবৈধ হয়। সেক্ষেত্রে আমি যদি মনে করি এইচ হচ্ছে সত্য, এস হচ্ছে সত্য এবং এম হচ্ছে মিথ্যা, তাহলে যুক্তিটি অবৈধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি গতানুগতিক যুক্তিবিজ্ঞানে দেখে এসেছি এই ধরনের যে যুক্তির আকার, সেই যুক্তিটা সর্বদা বৈধ হয়েছে, তাই তো? তাহলে এইখানে এই মেথডটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, কিন্তু আমরা
এই মেথডটা অ্যাপ্লাই করব। কি করে করব দেখছি। দেখো এইখানে আমরা যে সাবেকি যুক্তিবিদ্যা ন্যায় করেছি সেইখানে আমরা দেখেছি এই বচনটা অল হিউম্যান আর মর্টাল, এটাকে আমরা যে নিরপেক্ষ বচনকে 4 ভাগে ভাগ করেছিলাম তার একটি পার্ট, সেটাকে আমরা বলেছিলাম এই বচন। এবং এই দুটো বচনকেও আমরা, যেহেতু সক্রেটিস হিউম্যান এটা একটা পজিটিভ বচন অ্যাফার্মেটিভ, তাহলে এটাকেও আমরা সদর্থক বলেছিলাম, এই বলেছিলাম, আবার এটাকেও এ বলেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে যখন বুলীয় ভাষ্য বা বুলীয় যে লজিক সেইখানে পড়তে গিয়ে এটাকে আমরা এ এবং আয়ের যুগ্মরূপ হিসেবে পেয়েছি। তাহলে আমরা দেখছি এই বচন দুটোতে নাম আছে। এই বচনটাকে এই আধুনিক যুক্তিবিজ্ঞানে এসে আমরা জানি যে এই বচনগুলোর নাম হচ্ছে একক ব্যক্তিবাচক বচন, বা ইংরেজিতে যাকে বলা হয় সিঙ্গুলার প্রপোজিশন। তাহলে অলরেডি আমরা দুই ধরনের বচন, এই এ আর ই আমরা জেনে এসেছি যে ইউনিভার্সাল প্রপোজিশন, আবার আই আর ও হচ্ছে পার্টিকুলার বা এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন। আমরা দেখেছি বুলীয় ভাষ্য করতে গিয়ে বা তার আগে যুক্তিগুলো সেগুলো করতে গিয়ে। তাহলে যে বচনকে আমরা দেখি যদি মানক অর্থাৎ পরিমাণ ব্যবহার হয়েছে যে আদর্শ নিরপেক্ষ বচন, তার দিক থেকে আমরা দেখব যে দুই পরিমাণ অনুসারে দুটো বচন আমরা অলরেডি পেয়েছি। একটাকে আমরা বলেছি ইউনিভার্সাল, ইউনিভার্সাল, আর একটাকে আমরা বলেছিলাম পার্টিকুলার বা এক্সিস্টেন্সিয়াল। পার্টিকুলার। তাহলে এই দুটো ছাড়াও আমরা আরেক ধরনের বচন পাচ্ছি, যাকে আমরা বলছি সিঙ্গুলার প্রপোজিশন। তাহলে ইউনিভার্সাল প্রপোজিশন আমরা এটা অলরেডি জেনে এসেছি, এটা দুই প্রকার পেয়েছি, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। এখানেও আমরা দুই প্রকার পেয়েছিলাম, যে একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে আমরা মোটামুটি 4টে ভাগে আমরা দেখাতে পেরেছিলাম। এইবার আমরা যে কাজটা করব আজকে, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সিঙ্গুলার প্রপোজিশনকে নিই। সিঙ্গুলার প্রপোজিশন, তাহলে সক্রেটিস ইজ এ ম্যান, বা যদি বলি সক্রেটিস ইজ হিউম্যান, বা যদি আমরা বলি সক্রেটিস ইজ ওয়াইজ, এই যে বচনগুলো, এই বচনগুলো হচ্ছে একক বচন বা সিঙ্গুলার প্রপোজিশন। আমরা কাজ করব বললাম সিঙ্গুলার প্রপোজিশন নিয়ে। সিঙ্গুলার প্রপোজিশন, সিঙ্গুলার প্রপোজিশন সিঙ্গুলার প্রপোজিশন নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখবো যে এই সিঙ্গুলার প্রপোজিশনকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, একটি সদর্থক একটি নঙর্থক, তাই তো? সিঙ্গুলারকে আমরা দুটো দিক থেকে আলোচনা করতে পারি, একটি সদর্থক একটি নঙর্থক, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। তাহলে আমরা এই সিঙ্গুলার প্রপোজিশনকে দুদিক থেকে আলোচনা করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক, অর্থাৎ সদর্থক আর নঙর্থক। যখন আমি বলছি যে সক্রেটিস ইজ হিউম্যান, সক্রেটিস ইজ এ হিউম্যান, তখন দেখো সক্রেটিস ইজ হিউম্যান, এই যে বাক্যটা, এই বাক্যটা একটি সদর্থক বাক্য, আমরা বুঝতেই পারছি যে অ্যাফার্মেটিভ সিঙ্গুলার প্রপোজিশন। তো এই বাক্যটাকে যদি আমরা প্রতিকায়িত করতে চাই, তাহলে এখানে কোনো পরিমাণ সূচক শব্দ নেই, তাহলে পরিমাণ সূচক শব্দ নেই, কিন্তু আমরা এটাকে প্রতিকায়িত করতে চাই। তাহলে কি করে করব না, এইখানে যে প্রেডিকেট রয়েছে, আমরা জানি যে যখন কোনো এক ব্যক্তিবাচক বাক্যের কথা বলি, তার যে উদ্দেশ্য পদ, যেটা কিনা একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা বিধেয়তে তার একটি বিধেয়তে যেটা বলা হচ্ছে সেটা তার একটা ধর্ম বা গুণ বা যাই বলি না কেন বিশেষণ, তাহলে সেইটাকে নিয়ে সে অবস্থান করে। এই যে প্রেডিকেট হয়েছে হিউম্যান, এই হিউম্যানের এই যে ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে, এই ফার্স্ট অ্যালফাবেটটা রয়েছে এইচ,
সেইটাকে আমরা ক্যাপিটাল লেটারে নেব। আর এই নামবাচক যে জায়গা আমরা উদ্দেশ্য পদে রেখেছি, নাম আর কি, সক্রেটিস একটা নাম, যেখানে রাম হতে পারে, শ্যাম হতে পারে, রহিম হতে পারে, যা কিছু থাকলো, তাহলে এই নামবাচক যে অংশটা রয়েছে সেইটার নামের প্রথম যে ওয়ার্ডটা সেটাকে আমরা স্মল লেটারে নেব। তাহলে স্মল লেটারে নিলে কি হবে, তাহলে এস, তাহলে এখানে এস হয়ে গেল। তাহলে দেখো এখানে প্রতিকায়িত করে কি পেলাম, এইচ এস। এবার দেখা গেল এটা তো পজিটিভ বললাম, সক্রেটিসের জায়গায় যদি আমার অ্যারিস্টটল থাকতো তাহলে আমি এখানে লিখতাম এইচ এ, এখানে যদি রাম থাকতো তাহলে আমি লিখতাম এইচ আর, যে রাম ইজ হিউম্যান, হ্যাঁ, তাহলে তখন আমি লিখতাম এইচ আর। এবার দেখা গেল আমি তো এখানে শুধু উদ্দেশ্যের জায়গাটাকে আলাদা করলাম। এবার আমার দেখা গেল এখানে হিউম্যানের জায়গায় অন্য কিছু আছে। কি আছে না, বললাম সক্রেটিস ইজ এ ফিলোসফার। তাহলে সক্রেটিস ইজ এ ফিলোসফার যখন আমি বলছি, কি বললাম, সক্রেটিস ইজ এ ফিলোসফার। তাহলে এই ফিলোসফার এটা প্রেডিকেটে আছে, এইটার আমরা পিটা ক্যাপিটাল লেটারে নেব আর এসটাকে, তাহলে সক্রেটিস ইজ এ ফিলোসফার তখন হয়ে যাচ্ছে পিএস। এবার যদি বলি অ্যারিস্টটল ইজ এ ফিলোসফার তাহলে পি এ। তাহলে এই যে এইটা একক বচনগুলোকে প্রতিকায়িত যে করে যেটা পেলাম সেটাও কিন্তু একটা বচন। তাহলে পিএসও একটা বচন, আবার যখন আমি লিখছিলাম এর আগে এস এইচ এস সেটাও একটা বচন। এবার এই ধরনের যে বচনগুলো আছে সেই বচনগুলো ক্ষেত্রে আমরা দেখব যে এই এস হতে পারে, আবার নামগুলো যে বিভিন্ন রূপ হতে পারে। এবারে আমি যদি না জানি, যে দেখা গেল যে কোনো ব্যক্তির কথা বলছি যে হিউম্যান, হ্যাঁ, যে কোনো ব্যক্তি হিউম্যান, তাহলে আমি এইখানে যদি আমি না জানি, কোনো একটা বিশেষ ব্যক্তি যদি না হয়, তাহলে আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে এইচ, এবং সেই হিউম্যানটাকে আমি যদি সক্রেটিস নাম না থাকে, হ্যাঁ, এনিওয়ান যে কোনো যদি ব্যক্তি হয় তাহলে আমি সেখানে লিখছি এক্স। তাহলে এক্স, এইচ এক্স, এই এক্স কে আমি যদি বলি যে এই এক্স হচ্ছে সক্রেটিস, তাহলে হয়ে যাচ্ছে এইচ এস। দেখো এক্স এর জায়গায় যদি আমি এস কে সাবস্টিটিউট করি তাহলে আমার হয়ে যাচ্ছে এইচ এস। এক্স এর জায়গায় যদি আমি এ বলি তাহলে কি হবে, এ যদি অ্যারিস্টটল হয় তাহলে অ্যারিস্টটল ইজ হিউম্যান, অ্যারিস্টটল ইজ এ হিউম্যান। তাহলে এইভাবে আমরা প্রতি এক্স একটা পেলাম এইচ এক্স। এই যে এইচ এক্স অর্থাৎ আমি জানি না, তখন এই এইচ এক্স কে এই গোটা যা অংশটাকে বলা হয় কি না বচনাপেক্ষক, বচনাপেক্ষক, প্রপোজিশনাল ফাংশন। এই এইচ এক্স কে বলা হয় প্রপোজিশনাল ফাংশন, প্রপোজিশনাল ফাংশন। তাহলে প্রপোজিশনাল ফাংশন কি নিয়ে তৈরি হচ্ছে, প্রপোজিশনাল ফাংশন তৈরি হচ্ছে দেখো বিধেয় অর্থাৎ হিউম্যান, আর এখানে কিছু থাকতে হবে এক্স, সেইটা আমরা জানি না সেই ব্যক্তিকে এক্স। এই এক্স এর জায়গায় যখন আমি, তাহলে এই এক্সটার একটা নাম আছে কি, এই গোটাটাকে আমি বললাম, তাহলে এইটা হচ্ছে বিধেয় প্রতীক অর্থাৎ প্রেডিকেট টার্ম। এটা প্রেডিকেট, আর এই এক্সটার নাম হচ্ছে, এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, সেই ইন্ডিভিজুয়ালকে এখানে লিখলে সেই প্রতিনিধিত্ব করছে, তাহলে এটার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল। আর এই এক্স এর জায়গায় যখন আমি এস কে সাবস্টিটিউট করছি, এস কে বসাচ্ছি একজন ব্যক্তিকে, তখন এটা পিএস, এইটা গোটাটা হয়ে গেল বচন, একটা প্রপোজিশন, এবং সেই ক্ষেত্রে
এই এস হচ্ছে ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট, একজন নির্দিষ্ট ব্যক্তি, এর নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট, CON কনস্ট্যান্ট, ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো জিনিস, এই বচনাপেক্ষকের ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলের জায়গায় যদি আমরা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্টকে সাবস্টিটিউট করি, অর্থাৎ এইচ এর জায়গায় যদি আমি এস লিখি, তাহলে যেটা পেলাম সেটা কি, সেটা একটা বচন। তাহলে এই যে বচনাপেক্ষক থেকে বচন পাওয়া যায়, এইটা যেমন একটা উপায় যে বচনাপেক্ষকের যে গঠিত হয়েছে সে তার যে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের জায়গায় যদি আমি কনস্ট্যান্টকে সাবস্টিটিউট করি তাহলে যেটা পাই সেটা একটা বচন। এইটার আবার আরো একটা জায়গা আছে বচন পাওয়ার, যদি আমি এই বচনাপেক্ষকের আগে মানককে বসাতে পারি তাহলে যেটা আমরা পাই, অর্থাৎ আমি যদি মনে করি যে সকল ব্যক্তি, সকল কিছু যা কিছু আছে, এভরিথিং ইজ হিউম্যান, তাহলে কি হয়ে যেত, তাহলে আমার সকলের জন্য ইন্ডিভিজুয়ালের জন্য এই জায়গায় আমার একটা মানক চিহ্ন বস্তু, দু রকম মানক আমরা পরবর্তীতে দেখবো যে মানক অর্থাৎ কোয়ান্টিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে আমরা বলেছিলাম ইউনিভার্সাল আর একটা বলেছিলাম পার্টিকুলার বা এক্সিস্টেন্সিয়াল। তাহলে সেখানে আমরা মানক বসালেই একটা বচনাকার বচন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো জিনিস আমরা দেখছি। এবার এটা তো বললাম অ্যাফার্মেটিভের জায়গাটা, তাই তো? যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হয়, যদি আমি বলি সক্রেটিস ইজ নট এ হিউম্যান, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে ইট ইজ নট দ্য কেস দ্যাট সক্রেটিস ইজ হিউম্যান, তার মানে একটা নেগেশন বার্তা দিচ্ছে। তখন আমাদের বলতে হতো কার্ল, যদি আমি বলি সক্রেটিস ইজ যদি আমি বলি Socrates is not a philosopher, তাহলে কি হবে, তাহলে সক্রেটিস ইজ এ ফিলোসফার আমরা জানি, তখন কি হয়েছিল PS, তাহলে ইজ নট একটা নাচ, তাহলে তার জন্য আমরা একটা কার্ল পাবো, কার্লটা সবসময় সামনে বসবে। তাহলে এইভাবে যেটা আমরা পেলাম সেটাকে আমরা বলছি একটা বচন পেলাম। তাহলে নির্দিষ্ট অর্থাৎ সিঙ্গুলার প্রপোজিশনকে এইভাবে আমরা প্রতিকায়িত করতে পারি। তাহলে আমরা কি করব, এবার আমরা যে দেখব যে ইউনিভার্সাল প্রপোজিশন আর যে পার্টিকুলার বা এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন পেয়েছিলাম, সেই বচনগুলি যদি সরল বচন রূপে আমরা দেখি, হ্যাঁ, একটাই আর কি বিদেহ আছে, এই রকম ভাবে যদি আমরা দেখি সরল বিদেহ বচন, তাহলে সেই বচনগুলোকে যদি আমরা প্রতিকায়িত করতে চাই তাহলে আমরা কি করব, আমরা বলবো যে আমরা বলেছি যে কোয়ান্টিফিকেশন থিওরির ক্ষেত্রে ইউনিভার্সাল প্রপোজিশন আর পার্টিকুলার, তাহলে এই যে পরিমাণের দিক থেকে দুটো বচন পাচ্ছি, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ হতে পারে, ইউনিভার্সাল নেগেটিভ, AEI ও, হ্যাঁ, আই হচ্ছে পার্টিকুলার বা এক্সিস্টেন্সিয়াল বচন, তাহলে পার্টিকুলার একটা অ্যাফার্মেটিভ পার্টিকুলার আর একটা নেগেটিভ পার্টিকুলার। তাহলে এইভাবে আমরা যখন চারটে ভাগ আমরা জেনে এসেছি, সেই বচনগুলোর ক্ষেত্রে যদি আমরা একটি বিদেহ যুক্ত বচনকে আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো, ধরো আমি বললাম
everything is perfect. Okay, everything is perfect. তাহলে এভরিথিং ইজ পারফেক্ট, সকল বিষয় হয় পূর্ণ বা জিনিস পূর্ণ। তাহলে এই ক্ষেত্রে বচনটাকে যদি আমরা প্রতিকায়িত করতে হয় তাহলে কি বলতে চাইছে, তার মানে এভরিথিং যে কোনো কিছু, তাহলে গিভেন এনি ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ পারফেক্ট, তাই তো? তাহলে সেইটা হচ্ছে, তাহলে আমি যদি বলি given any individual thing whatever it is perfect. ওকে, আমরা বোঝানোর জন্য এই এতগুলো কথা লেখা। তাহলে গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং, তাহলে যে কোনো, তাহলে আমি যদি বলি তাহলে গিভেন এনি ইন্ডিভিজুয়াল যে কোনো কিছু, তার জন্য আমরা পরিমাণক হিসেবে যদি আমি ব্যবহার করি, আমরা বলেছিলাম দুই প্রকার কোয়ান্টিফায়ার পাবো, একটাকে বলবো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা বলেছিলাম এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার পার্টিকুলারের জন্য। তাহলে এ সবসময় রাখবো এ আর ই বচনের জন্য, অর্থাৎ ইউনিভার্সাল প্রপোজিশন, এটা আমরা জানি, তার জন্য এক্স ফর অল এক্স, আর এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, এটা আই আর ও, অর্থাৎ ইউনিভার্সালের জন্য অল এক্স আর সাম এক্স, যেহেতু এখানে ওকে একটি বস্তুতে স্বীকার করা হয়। তাহলে গিভেন এনি এক্স, তাহলে গিভেন এনি এক্স যদি আমি লিখি তাহলে আমরা বললাম given any x whatever x is এটা যে x এইটাই পারফেক্ট। ওকে, x is perfect। তাহলে given any x, তাহলে for all x x is perfect। আমি বলেছিলাম এখানে বিধেয় প্রতীক নিয়ে তৈরি হবে বচন বিকল্পটা, সবসময় বিধেয় প্রতীক আর তার পাশে উদ্দেশ্য বসবে। তাহলে পারফেক্ট, পারফেক্টের পি আর এখানে স্মল লেটার x। ওকে, আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট বলতে গিয়ে সেখানে একটা মিস করেছি জায়গা, সেটা হলো আমি বলেছিলাম ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট আমরা ব্যবহার করতে পারি ইংরেজি বর্ণমালার এ থেকে ডাব্লিউ পর্যন্ত যে কোনো ছোট অক্ষরে। তাহলে এখানে হয়ে গেল। এবার দেখো, এটা আমি বললাম এভরিথিং ইজ পারফেক্ট। এবার যদি আমি বলি যে এটা এ বচনের জন্য আমরা বুঝতেই পারছি, যদি আমি বলি যে নাথিং ইজ পারফেক্ট, নাথিং ইজ পারফেক্ট, নাথিং ইজ পারফেক্ট, তাহলে কি হবে? তাহলে আবার সেই নাথিং ইজ পারফেক্ট, তাহলে গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং দ্যাট হোয়াট এভার ইট ইজ নট পারফেক্ট, তাই না? যে কোনো কিছুই পূর্ণ নয়, তার মানে যাই ধরি না কেন ওই এক্সটা, যে কোনো এক্স ধরি না কেন সেই এক্সটা পূর্ণ নয়, তার মানে গিভেন এনি এক্স, এক্স ইজ নট পারফেক্ট, তাই তো? তাহলে গিভেন এনি এক্স, given any x, x is not perfect, given any x, x is not perfect। তাহলে given any x, x is not perfect, তাহলে given any x for all x, তাহলে নটটা আগে আসবে এখানে আমি বলেছি, আর px, বোঝা গেল? তাহলে এভরিথিং ইজ পারফেক্ট একটাই ভিডিও আছে এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং হোয়াট এভার ইট ইজ পারফেক্ট, এটাকে যদি আমরা আরো সিম্বলাইজ নিয়ে আরো সংক্ষিপ্ত ভাষায় বলি তাহলে গিভেন এনি এক্স, এক্স ইজ পারফেক্ট, তাহলে সেটাকে প্রতিকারে গিভেন এনি এক্স মানে আমরা বলেছি যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল এক্স, এক্স ইজ পারফেক্ট px। তাহলে একই রকম ভাবে নাথিং ইজ পারফেক্ট মানে আমরা বলছি গিভেন এনি, আমরা এভাবে বলতে পারতাম গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং
whatever it is not perfect, তার মানে given any x is not perfect, তাহলে for all x not px, p এখানে চলে এলো পারফেক্ট এর p, আর এখানে x, আমরা x হচ্ছে কি না x কে আমরা নাম বলেছি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল। এটা গেল দুটো। এবার আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দেখব। বুঝতে পারছো নিশ্চয়ই। ধরো বললাম something is perfect, something is perfect, তার মানে কি there is at least one individual thing বা one thing, at least one x, আমি যদি x থিংটাকে এখানে নিয়ে চলে আসি, there are at least one x, তাহলে কি x is perfect, x is perfect। তাহলে দেখো there are at least one x, আমরা বলেছিলাম এটা i বচনের আকার দাঁড়াচ্ছে, সেখানে আমরা এটাকে আমি অন্ততপক্ষে একটা বস্তু আছে there is at least one x, অন্ততপক্ষে একটি আছে, সেই এক্সটা হচ্ছে কি পারফেক্ট, তাহলে অন্ততপক্ষে একটা, আমরা জানি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার সাম এক্স বসলো, পারফেক্ট পি আর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল, তাহলে কি হয়ে গেল সাম এক্স পি এক্স। একই রকম ভাবে আমরা যদি একটা বহুবচন আকার নিই তাহলে কি হবে, বললাম সামথিং is not perfect, তাহলে কি হবে একই রকম ভাবে there is at least one x, x is not perfect, তাহলে there is at least one x, x is not perfect, there is at least one x, x is not perfect, তাহলে কি হবে সাম এক্স কার্ড এক্স। বোঝা গেল? এই পর্যন্ত তোমাদেরকে আজকে আমি সরল বিধেয় এবং তাহলে কি কি করলাম আজকে তোমাদের সিঙ্গুলার প্রপোজিশনকে কিভাবে প্রতিকায়িত করা যায় মানব কোয়ান্টিফায়ার থিওরিতে, এবং যে সরল বিধেয় যে বচনগুলো রয়েছে বা একটি বিধেয় যুক্ত যে বচনগুলো রয়েছে সরল বচনে, সেই বচনগুলোকে কিভাবে প্রতিকায়িত করা যায় সে কোয়ান্টিফিকেশন থিওরিতে তা আমরা শিখলাম। সেখানে আমরা দেখলাম যে দুটো মানকের ব্যবহার, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, একটা অল এক্স, একটা সাম এক্স আমি হিসেবে দেখলাম। আবার আমরা এটাও বললাম যে বচনাপেক্ষক সাপোজ আমি যখন জানি না কি বললাম px, x is perfect, তাহলে এই বচনাপেক্ষক থেকে আমরা বচন পেতে পারি দুটো উপায়ে। যদি আমি বলি যে কে পারফেক্ট, x is perfect, আমরা বলেছিলাম এটা px আমরা জানি না যে সত্য না মিথ্যা, বচনাপেক্ষক সত্য বা মিথ্যা হয় না, কিন্তু বচন সত্য বা মিথ্যা হয় ভ্যারি করে। তাহলে px যদি আমি বলি যে p a, x এর জায়গায় a কে সাবস্টিটিউট করলাম, তাহলে কি দাঁড়ালো pa, তাহলে a হচ্ছে পারফেক্ট পূর্ণ, তাহলে a যদি পূর্ণ হয় তাহলে আমরা জানি সত্য বা মিথ্যা হবে, তাহলে pa এটা সত্য বা মিথ্যা হতে পারছে, তাহলে এইটা আমরা বচন পেলাম। আবার আরেকটি কথা যে এই px কে আমরা আরো একটা উপায়ে, তাহলে আমরা কি করলাম ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের জায়গায় ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্টকে সাবস্টিটিউট করলে আমরা বচন পেতে পারি। আবার এই
যে বচনাপেক্ষক, তাহলে বচনাপেক্ষক থেকে এইটা পাওয়ার একটা উপায়। আবার এই বচনাপেক্ষকের আগে যদি আমি মানক অর্থাৎ কোয়ান্টিফায়ার ইউজ করি, অর্থাৎ যদি আমি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি বা এটা যেটাই ব্যবহার করি না কেন, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে তাহলে অল এক্স পি এক্স হতে পারে, সাম এক্স পি এক্স হতে পারে। তাহলে এইভাবে আমরা বচন পেতে পারি। তাহলে এই যে একটা মানক মুক্তিকরণ করে আর একটা সাধারণীকরণ অর্থাৎ মানক প্রয়োগ করে, এই দুটো একটা হচ্ছে পরবর্তীতে দেখব, একটা জেনারেলাইজেশন, একটা ইনস্ট্যান্সিয়েশন। এই দুটো পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের জন্য এই পর্যন্ত আমরা দেখলাম যে কি করে সাংকেতিক যুক্তিবিদ্যায় মানক তত্ত্বে বচনকে প্রতিকায়িত করা যায়।